লিসাস ড্রয়িং ডায়েরির পক্ষ থেকে তোমাদের স্বাগত। স্কেচ করার ক্ষেত্রে আমরা যে বেসিক রুলগুলো ফলো করি সেগুলো নিয়ে আলাপ করতে আবারও চলে আসলাম। যারা প্রথম পর্বটি দেখেছো তারা অলরেডি জানো যে আলো ছায়ার ব্যবহার কিভাবে করতে হয়, বা বিভিন্ন রং আমরা যখন স্কেচে করব তখন সেটা কিভাবে করতে হয়, ওজন বা ভর কিভাবে দিতে হয়। আজকের পর্বে আমরা এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যারা প্রথম পর্বটি দেখোনি তারা প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাতে করে আলোচনার যে ধারাবাহিকতা সেটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আজকে আমরা বিভিন্ন বস্তুর ক্যারেক্টার নিয়ে কথা বলবো, কারণ আমরা যখন আঁকি সব একই ক্যারেক্টারের বস্তু আঁকি না, বিভিন্ন ধরনের ক্যারেক্টারের বস্তু আমাদের আঁকতে হয়। যেমন আমাদের সামনে যদি এখন একগুচ্ছ ফুল থাকে, সেটা আঁকতে গেলে আমাদের তিন ধরনের ক্যারেক্টারকে মাথায় রেখে আঁকতে হবে। যেমন ফুলটা স্বাভাবিকভাবেই খুব সফট হয়, তার চেয়ে একটু হার্ড হবে পাতা, এবং তার চেয়ে অনেক বেশি হার্ড হবে যে ডালের অংশটা থাকবে সেটা। এক ধরনের ব্যাপকভাবে এটার উপস্থিতি পাওয়া যায় হচ্ছে আমরা যদি ল্যান্ডস্কেপ করি, সেই ক্ষেত্রে ল্যান্ডস্কেপে আমরা একদম সিম্পল ল্যান্ডস্কেপে যদি যাই, যে একটা আকাশ আছে এবং নিচে নদী, নৌকা, গাছপালা, ফসলের ক্ষেত, এইরকম খুব সিম্পল একটা প্রাকৃতিক দৃশ্য যদি আমরা ভাবি, আকাশটা সফট, কিন্তু আকাশে যদি মেঘের উপস্থিতি থাকে তাহলে ব্লুর যে অংশটা হয় তার চেয়ে অনেক বেশি সফট থাকে হচ্ছে মেঘের অংশ, এবং রঙের তফাৎ তো থাকে। সেখান থেকে আমরা যদি ল্যান্ডে আসি, যদি সেখানে নদী থাকে নদীর একরকম চরিত্র হবে এবং সেটা খুব স্বাভাবিকভাবেই সফট হবে। কিন্তু তার পাশেই যে ফসলের ক্ষেত আছে সেটাও সফট হবে, কিন্তু সেটা নদীর মতো সফট হবে না। বা পাশে থাকা ঘর বাড়ি, গাছপালা, এগুলোর মধ্যেও বিভিন্ন ভিন্নতা আছে। গাছের যে উপরের অংশটা আছে তার সাথে গাছের যে কাণ্ডের অংশ আছে সেইটার মধ্যেও চরিত্রগত একটা তফাৎ আছে। তো আমরা যখন কোনো কিছু আঁকবো, সেটা ড্রয়িং হতে পারে, সেটা স্কেচ হতে পারে, বা যদি আমরা কালারে যাই, যে কোনোভাবেই আঁকি না কেন আমরা কি আঁকছি সেটার চরিত্রটা কেমন সেইভাবে আমাদেরকে, বা সেই জিনিসটাকে ঠিক রেখে আমাদের আঁকতে হয়। তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা বাচ্চা বিড়ালের ছবি। বাচ্চা বিড়াল খুব সফট একটা প্রাণী। তো আমরা এই সফটনেসটাকে বোঝানোর জন্য এখানে কোন ধরনের টোন ব্যবহার করেছি এটা একটু বুঝতে হবে। সফটনেস বোঝানোর জন্য দুটো উপায় আছে। প্রথমটা হচ্ছে আমরা যে টোনগুলো ব্যবহার করি সেখানে খুব মিশিয়ে মিশিয়ে টোন দেই, খুব সূক্ষ্মভাবে টোন দেওয়ার চেষ্টা করি যাতে দুই টোনের মাঝখানে ফাঁকা না থাকে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা খুব কন্ট্রাস্ট টোন পাশাপাশি দেই না। কন্ট্রাস্ট টোন মানে হচ্ছে খুব লাইট টোন এবং তার পাশেই হুট করে একটা ডার্ক টোন। লাইট থেকে আমি ডার্কে যাব, কিন্তু মাঝখানে আরো কয়েকটা গ্রেডেশন দিয়ে। গ্রেডেশন মানে হচ্ছে আমি প্রথমে একটা লাইট টোন দিলাম, তার চেয়ে একটু ডার্ক, তার চেয়ে একটু ডার্ক। এই করে করে আমি আমি যতটুকু ডার্ক টোন চাচ্ছি সেই পর্যন্ত যাওয়া। এটা হচ্ছে একটা উপায়। আরেকটি পদ্ধতি হচ্ছে, আমি যে পদ্ধতিতে কাজ করেছি সেটা হচ্ছে টোনটা দেয়ার পর টোনের যে শার্পনেস থাকে, শার্পনেস আরেকটা বিষয় যেইটা যেকোনো সাবজেক্টকে হার্ড অথবা হার্ড কোনো বিষয়কে আঁকার জন্য আমরা শার্প টোন ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমি যেটা করেছি, টোনটার শার্পনেস কমানোর জন্য ইরেজার ব্যবহার করেছি। এই দিকটাতে খুব খেয়াল করে দেখো, আমি একটা টোন দিয়েছি। টোন দেওয়ার পর তার উপরে ইরেজারটা এমন ভাবে ধরতে হবে আমি যা এঁকেছি বা আমি যেই টোনটা দিয়েছি সেটা সরাসরি উঠে আসবে না বা পুরোটা উঠে আসবে না। বরঞ্চ এমন আলতো করে টানতে হবে যাতে ওর যে শার্পনেসটা আছে সেটা মিলিয়ে যায়, কিন্তু পেপার যে হোয়াইট আছে সেটা বের না হয়। এই ক্ষেত্রে এই এই অংশটা খুব ভালো করে খেয়াল করে দেখো। এই অংশটা, কানের পাশের এই অংশটা, এখানে সব জায়গায় আমি টোনটা দিয়ে তারপর ইরেজার ঘষে ঘষে সফটনেস আনার চেষ্টা করেছি।
এক্ষেত্রে আরো একটা মজার ব্যাপার আছে। একসাথে ২ টা ৩ টা কাজ হয়ে যায়। খুব খেয়াল করে দেখো যে এখানে ছোট, ছোট সাদা, সাদা লাইন আছে। যে বিড়ালের বাচ্চাটাকে আমি এঁকেছি তার নাকের অংশ থেকে শুরু করে ভ্রুর ওপর পর্যন্ত এই অংশটুকু সাদা। অতএব আমি যখন ইরেজ করছি, যেই জায়গাটায় আমার টোন ডাউন করা উচিত সেইখানে আমি খুব আলতো করে টেনেছি। আবার একই সাথে যেই জায়গাটুকুতে আমি চাই যে ওর গায়ের রং সাদা এবং সাদাটাকেই আমি বের করব, সেই ক্ষেত্রে আমি প্রেশারটাকে বাড়িয়ে দিয়ে ওখানে যে টোনটা ছিল সেটাকে সরাসরি তুলে নিয়ে আসছি। এবং এতে করে হয়েছে কি আমি যেখানে লাইট দিতে চেয়েছি সেই লাইটটা যেমন একবারে চলে আসছে, সফটনেসটাও আসছে। আবার ওর যেই অংশগুলো সাদা, মানে সাদা রংটাকে আমি বোঝাতে চাচ্ছি, সেই সাদা রংটাকেও আমি বোঝাতে সক্ষম হচ্ছি। পাশাপাশি এই যে বিড়ালের বাচ্চাটার গায়ে যে লোম আছে, এই লোমটা যেমন সফট তেমনি বড়। এইটা বোঝানোর জন্য আমি যখন ইরেজারটা টেনেছি, তখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত টেনেছি। খুব খেয়াল করে দেখো আমার এই অংশটুকু টেনে করা। কিন্তু এই যে সাদা অংশগুলো, এই সাদা অংশে আমি যতটা চাপ দিয়েছি, পরবর্তীতে এসে আমি চাপের পরিমাণ কমিয়ে দেয়াতে এখানে সাদা অংশটা উঠে গেলেও এই পর্যন্ত কিন্তু সাদা অংশটা তো ওঠেই নাই, বরঞ্চ এইখানে যে টোনটা ছিল, সেই টোনটা লম্বা হয়ে এই পর্যন্ত চলে আসছে। এই পদ্ধতিটাতে খুব দ্রুত, খুব সহজে সফটনেস আনা যায়। কিন্তু এটা যারা নতুন কাজ করছো তোমরা, তোমাদের জন্য এই কৌশলে কাজ করাটা একটু কঠিন। যারা এক ধরনের প্র্যাকটিসের মধ্যে আছো, তাদের জন্য করতে তুলনামূলকভাবে সহজ হবে। তবে আমি বলব যারা নতুন আছো তারাও সাহস করে চেষ্টা করতে পারো। হয়তো ২-১ বার হবে না। তারপর আস্তে, আস্তে তোমরা নিজেরাও এই কৌশলটা রপ্ত করা শিখে যাবে। তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা কাঠবিড়ালির ছবি। একটা কাঠবিড়ালির শরীর যেমন হয় তার লেজ কিন্তু তেমন হয় না। কাঠবিড়ালির শরীরটা একটু হার্ড হয়। কিন্তু সেই তুলনায় ওর লেজের অংশটা অনেক বেশি সফট থাকে। আমি যে এখানে টোনটা ব্যবহার করেছি খুব খেয়াল করে দেখো ওর মাথায় এবং শরীরের অন্যান্য অংশে টোনগুলো খুব মিহি করে দেয়া, গ্রেডেশন করে দেয়া। কিন্তু খুব খেয়াল করে দেখো শার্পনেস কিন্তু আছে। আমি এখানে শার্পনেসটা যেমন রাখা উচিত তেমনই রেখেছি। খুব কন্ট্রাস্ট টোন পাশাপাশি ব্যবহার করিনি। অথচ যখনই আমি লেজে চলে যাচ্ছি, তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে এখানে কিন্তু আমি ইরেজার ব্যবহার করেছি। এইখানকার টোনের যে শার্পনেস, সেই শার্পনেস কিন্তু লেজের এখানটাতে নাই। আমি টোনটা যখন দিয়েছি, তখন আমি লাইট শেড, গ্রেড মাথায় রেখেই টোনটা দিয়েছি। দেয়ার পর আমি ইরেজারটা ব্যবহার করেছি শার্পনেস কমানোর জন্য। পাশাপাশি যেই জায়গাগুলোতে লাইট পড়েছে, এই যে লেজের এই অংশটাতে লাইট, উপরের অংশটাতে লাইট, আমি একবারে ইরেজ করে সেই লাইটের অংশটাকে বের করেছি। আজকে এই পর্যন্তই রইলো। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই যোগাযোগ করবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।